এই আসতে ভাই তোর সংসার পরে করিস রেকর্ডিং আমরা আসতে আমরা এতদিন জানলাম যে জিএসটি কি, কেন হয়, কোথায় দেয়, মাথায় দেয় না, গায়ে মাখে, সব জেনেছি, দেখেছি। ঠিক আছে, মোটামুটি মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়েছে কোথায় কি করব, কোথায় কি এন্ট্রি হয়, কি হয় না হয়, সবকিছু আমরা মোটামুটি একটা জেনেছি, আইডিয়া করেছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি করব। তো প্র্যাকটিক্যাল করতে গেলে আমি ফার্স্ট হচ্ছে যে কোম্পানি, জল দাও, আমি যে কোম্পানি, শুরু করি, বসেই ছিলাম, ওয়েট করছি। আরো একদিন আসতে বাকি আছে, সে আসতে বসে আর লেটে আসবে, আধ ঘন্টা লেটে আসবে। যাই হোক, বাকি আছে, ওদিকে একটা ছেলে বাকি আছে, সৌমিক বাকি আছে। চাবিটা ওই ছেলেটার কাছে দিয়ে যায়। কাকে? ও বাড়ির দিকে রয়েছে। হ্যাঁ, ওকে দিন। তো আস্তে 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 তো তো আমরা জিএসটি তে ফার্স্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে, ট্যালিতে করতে গেলে, যেটা নর্মাল জায়গাতে সব জায়গায় থাকে, বাট আমরা যেহেতু শিখছি সেটা আমাদের এখান থেকে শিখতে হবে। ফার্স্ট একটা কোম্পানি তৈরি করতে হবে, যেরকম সব জায়গাতেই কোম্পানি তৈরি করা হয়, যেরকম আমরা ট্যালিতে এন্ট্রি করেছি, নর্মাল এতদিন বেসিক এন্ট্রি করেছি সেরকমই। কিন্তু এই ট্যালিতে যখন আমি এন্ট্রিটা করব বা এন্ট্রি জিএসটি সেট আপটা করবো, কিছু কিছু জিনিস আমাকে মাথার মধ্যে রেখে কিন্তু করতে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন আমি প্র্যাকটিস করতে যাব, আমার কোনো একটা অপশন যদি ইয়েস নো ঠিকঠাক ভাবে যদি লিঙ্ক ঠিকঠাক ভাবে না করা থাকে, আমি ওখানে গিয়ে আগে এন্ট্রি করতে পারবো না, সেটা পারচেজ এন্ট্রি হোক বা সেল এন্ট্রি হোক। ঠিক আছে, তো ফার্স্ট একটা কোম্পানি ক্রিয়েট করছি। কোম্পানি ক্রিয়েট করতে গেলে যদি আমি এখন ট্যালিটা, পৃষ্ঠা চালু করছি না, একবার বন্ধ করে। হ্যাঁ বুঝেছি, এটা চালু করছি না, বন্ধ করে দাও। বাইরে চলে গেছে। যেটা দেখাবো খুব ইজি, মনে হবে হ্যাঁ করতে পারবো, কোনো অসুবিধা হবে না, কিন্তু করতে গিয়ে কোথাও না কোথাও আটকাবে। এটা একদম কমন জিনিস। আগের দিন একটা পাঠিয়েছিস রেকর্ডিং, আজকে রেকর্ডিং আমি তোকে পার্সোনালি পাঠিয়ে দেব। এই গ্রুপে অ্যাড করব, গ্রুপে খাতা আছে। প্রফেসর সুইসাইড করছে, সরি প্রফেসর সুইসাইড করে দিচ্ছে। শঙ্কু প্রফেসর সুইসাইড করছে কেন? ভাই কলেজে অনেক প্রফেসর আছে, প্রফেসর স্লো চলছে। ভাই একদম ভালো রিসার্চ আমাদের ইকোনমিক্স পিডি কোর্স কোন কলেজে যেন রাজশাহী না হ্যাঁ এভিনিং নেই বঙ্গবন্ধু আছে নেই আছে হ্যাঁ ঠিক আছে আমাদের ক্যান্টিন আছে। আচ্ছা আচ্ছা বসার জায়গা না, 5 বছর আগে বসার জায়গা ছিল না। আচ্ছা আমি জানতাম, আমি জানতাম ছিল আমার M1 অনেক জলদি জলদি কথা হবে বলো। একটা ফটো
এখন আগে পরে ক্লাসে আমি তো এখানে আলাদাই আমার মেশিনটাতে এত কিছু ডেটা আছে। হ্যাঁ, এবার দু রকম ট্যালি আছে এটার মধ্যে। কি হয়েছে? স্যার আপনার ভুল জায়গায় চলে এসেছে। কেন কি হয়েছে শাটডাউন করে মিশন মঙ্গল সাকসেসফুল হয়ে গেল, তুই এখানে কি বলছিস? দাঁড়া, এই দুটোটা চলছে, এটাতে স্লো হয়ে গেছে। কে এসছে? চাবি কই? দাও তো তো। মনে হয় সৌম্যদীপ এসছে। তো কিছু লোড নিতে পারছে না। এই স্যার এটা আপনাদের এই টিচারকে ট্যালিটা এটা অন হতে টাইম লাগে। আচ্ছা, কালকে ক্লাসটা কি করবে? কালকেই হবে। কালকে হবে তো? স্যার হবে না, কেন? তুমি বললাম না পড়া আছে। তোমার তো পড়া, তোমার পড়া আর পড়া না পড়া দুই সমান। হ্যাঁ সিরিয়াসলি পড়া আছে। তোমার তুমি একা আসবে কি আসবে না তার জন্য এখন সবাই একটু দেখেছে ঠিক আছে। বল পড়া আছে না নেই। তোমার বছর কটা দিয়ে 8টা দিয়ে হলে ঠিক আছে। 8টা দিন গেছি সময়। না না, 8টা থেকে না, এই তো ঠিক না, তুই ভিডিও করে করে দিস। তোমার জন্য রাত্রি 10টা থেকে। হ্যাঁ তাহলে আমার কোনো প্রবলেম নেই। ওটার প্রতি অ্যাফেকশন জন্মেছে। ও ওটার আমার পড়া 7:30 থেকে 8:30। 8:30 একটু আগেই ছেড়ে দেয়। কটা দিয়ে মেশিন অন্য হচ্ছে 8টা থেকেই হবে। আসতে 15 মিনিট দেরি হবে। বল না রাস্তা দাঁড়িয়ে প্রেম করবো। এই যে অন হয়েছে বাবা, খুব কষ্ট। আরে বাবা, বিশাল ঠান্ডা, খুব ঠান্ডা। হ্যাঁ, এখানে তোমাদের সেরকম ঠান্ডা পড়েছে কি আমি জানি না। আমাদের হাওড়াতে ঘরে ঠান্ডা থাকতে পারবে না আমাদের হাওড়াতে। তাও আমাদের নিচের ঘরে 25 ইঞ্চির দেয়াল, তাও ঘরে থাকতে পারবে না, এত ঠান্ডা। মানে আমাদের তলার ঘরে তুমি যদি যাও না, মনে হবে যেন এসি চলছে, এত ঠান্ডা। আমি ছেলেকে খাট থেকে নামাই সকালবেলা, দিনের বেলা, সন্ধ্যেবেলা সবসময় মোজা জুতো পরিয়ে পাঠাতে হবে, এত ঠান্ডা। খুব বদমাইশও হয়েছে এখন, বিশাল বদমাইশ। খুব বাবা, পাগল করে পাগল। ওর মা পুরো ফেডা। ওর মা মানে ওর মা বলে তুমি ঘরে থাকো, আমি চাকরি করতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। পাগলের মতো অবস্থা। সিমটা চালানোর জন্য শুরু হয়ে গেছে। রেকর্ডিংটার জন্য প্রবলেমটা হচ্ছে। বলিস না 1000 আজকে প্রমাণ হয়ে গেল। একটা কোম্পানি তৈরি করছি, দেখো সবাই দেখো।
অনেক বড় আছে সেইটা না আমি বলছি এইটুকু 1,000 টাকা বাসের কথা বলছি ভাই এই জিনিস প্রোডাক্টের কষ্ট আর ব্র্যান্ডের কষ্ট যেমন হ্যাঁ অবশ্যই ওর গাড়ি এসএসএল না না রেকর্ডিং আর এটা একসাথে নিতে পারছি না তোমরা পাবো বসো বসো আছে এখন আরো ভয় করে আমি ডিলিট করছি সাইন করবে দাঁড়াতে হবে ছিল এই তো নিতে করে দেখো এই কোম্পানিটা তৈরি করা হয়েছে ফার্স্ট নর্মাল যেরকম আমরা কোম্পানি তৈরি করি ক্রিয়েটে গিয়ে কোম্পানি তৈরি করবো কোম্পানিটা তৈরি করার পর নাম অ্যাড্রেস ফিনান্সিয়াল ইয়ার সমস্ত কিছু দেওয়ার পর এরকম একটা পপ আপ খুলবে ঠিক আছে এই পপ আপে গিয়ে ট্যাক্সেশন আমার এখানে কি আছে ইয়েস নো যেটা ইয়েস আছে আছে বাট আমি অনলি কনসার্ন জিএসটি তো যেহেতু জিএসটি নিয়ে কনসার্ন ওই ট্যাক্সেশনে এনাবেল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স জিএসটি দেখো ইয়েস করা আছে এটা ম্যাক্সিমাম জায়গায় তোমরা যখন কোনো সিস্টেমে বসবে করতে যাবে দেখবে নো করা রাইট এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ একদম বেসিক স্টেপ এটাকে আমাকে ইয়েস করে নিতে হবে বাই ডিফল্ট ঠিক আছে তোমাদের বলছি আবার কিন্তু বেস থেকে হচ্ছে জিনিসটা একবার রিপিট হচ্ছে তোমরা কিন্তু দেখে নিও ঘেমে যাচ্ছ না তুমি কোথায় ওই তো চোখের তলা ঘাম এখানটা ঘেমে যাচ্ছে এই তো। খুব চিন্তা বাড়িতে সংসার আছে না ছেলে মেয়ে কি করবে মানুষ খুব চিন্তা ট্যাক্সেশন নিয়ে গিয়ে ইয়েস করতে হবে ঠিক আছে ট্যাক্সেশনে গিয়ে যখন ইয়েস করবো স্যার ওইগুলো করো না টিডিএস ফিডিএস ওগুলো নো নো কোনটা পরে টেক টিডিএস না না আমি যেটা বলছি সেটা টিডিএস এখন বলছি না এখন টিডিএস এর সাথে জিএসটি করতে হবে না জিএসটি হবে না টিডিএস হবে বাবা টিডিএস এর জন্য আবার আলাদা তা হ্যাঁ তো কি তোমার টিডিএস আলাদা জিএসটি আলাদা ইনকাম ট্যাক্স আলাদা পিএফ আলাদা পিট্যাক্স আলাদা পিইএসআইসি আলাদা ওয়েলথ ট্যাক্স আলাদা ফ্রেঞ্চ বেনিফিট ট্যাক্স আলাদা এন্ট্রি ট্যাক্স আলাদা কাস্টম ডিউটি আলাদা এক্সাইজ ডিউটি আলাদা আপনি এইটা করেন আমাকে এইখানে ইয়েস করা আছে এটা নো থাকবে এটাকে ইয়েস করে নিতে হবে ইয়েস করার পর এখানে যেই ইয়েস করব আরো একটা পপ আপ খুলবে ঠিক আছে এই পপ আপটা যখন খুলবে পপ আপে দেখো এখানে দেয়া আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল কেন ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র নয় কেন কারণ আমি যে কোম্পানিটা অ্যাকাউন্টস করব সেই কোম্পানিটা যে স্টেটে রেজিস্ট্রেশন নিচ্ছে রাইট যে স্টেটে রেজিস্ট্রেশন নিচ্ছে সেই স্টেটে টা আমার এখানে হবে এবার প্রশ্নটা এখানে স্যার আমার কোম্পানিটা আজকে কলকাতাতে আছে রাইট আমি যদি বম্বে গিয়ে একটা বিজনেস করতে চাই আমি যদি বম্বেতে এই কোম্পানিটার নামে একটা অফিস নিই তাহলে কি আমাকে রেজিস্ট্রেশন নিতে হবে বা আমি দিল্লিতে নিতে চাই আমি ব্যাঙ্গালোরে নিতে চাই আমার কলকাতাতে অলরেডি রেজিস্ট্রেশন আছে আমি ওখানে আরেকটা অফিস করে ওখানের বিজনেসটাকে ধরতে চাই ওই স্টেটের বিজনেসটাকে ধরতে চাই তাহলে কি আমাকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে হ্যাঁ কি না বা আমার কলকাতাতে অফিস আছে খুব মাইনরলি জিনিসগুলো দেখবেন কলকাতাতে আমার অফিস আছে আমার জিএসটি কোম্পানি একটা এই টিউবি ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা আমার কলকাতায় কলকাতার অ্যাড্রেসে ট্রেড লাইসেন্স আছে কলকাতাতে আমার রেজিস্ট্রেশন আছে আছে তো এবার আমার গোডাউনটা একটা এই কোম্পানির একটা গোডাউন আছে
গোডাউনটা ডানকুনিতে আছে বা সোদপুরে আছে, আর আমার অফিসটা সেন্ট্রাল এভিনিউতে আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমি যখন জিএসটি রেজিস্ট্রেশন নেবো তখন আমাকে কি করতে হবে যদি এই রকম কন্ডিশন হয়? দুটো কন্ডিশন বললাম। কোনো আইডিয়া? সেকেন্ড ডেটটা পুরোটাই তো ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওটা তো একটাতেই হয়ে যাবে। যদি একটু কনফিউজ করি ওখানে, যদি ওই গোডাউনটা ওয়েস্ট বেঙ্গলে না হয়ে যদি মহারাষ্ট্রতে হয় তাহলে কি হবে? অফিসিয়াল কাজ আমাদের এখানে হলে তো আমাদের এখানে জিএসটি পেলাম। প্রথম কথা, আমার স্টেট ছাড়া অন্য কোনো স্টেটে যদি আমি অফিস নিই, আমার একটা অফিস ভাড়া নিই ওই সেম কোম্পানির নামে আমি একটা অফিস ভাড়া নিই এবং সেখানে যদি আমি একটা অফিস করি, এনি স্টেট আমাকে সেই প্রত্যেকটা স্টেটে, যতগুলো স্টেটে আমার অফিস থাকবে সারা ভারতবর্ষে, সেই প্রত্যেকটা স্টেটে ওই কোম্পানির নামে আলাদা আলাদা জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে। মানে বুঝেছি। যদি আমার কলকাতাতে অফিসটা হয়, রেজিস্টার্ড অফিস কলকাতা, ব্রাঞ্চ অফিস মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কর্ণাটক, চেন্নাই, যেখানেই হোক না কেন, আমার যতগুলো স্টেটে আমি অফিস করব ওই কোম্পানিটার নামে, ততগুলো ওই কোম্পানিটার আমাকে আলাদা আলাদা স্টেট ওয়াইজ আমাকে রেজিস্ট্রেশন দিতে হবে, জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে। বাট যদি কোম্পানি যদি কলকাতাতে থাকে বা মহারাষ্ট্রতে থাকে, বাট আদার বাকি যে কোনো স্টেটে, নিজের স্টেট হোক বা যে কোনো স্টেটে হোক, যদি গোডাউন থাকে তাহলে কি হবে? তাহলে রেজিস্ট্রেশনটা নিতে হবে না। যদি গোডাউনটা নিজের স্টেটে থাকে বা অন্য স্টেটে থাকে তাহলে রেজিস্ট্রেশন নিতে হবে না, কিন্তু যখন রেজিস্ট্রেশন নেবো তখন আমাকে ডিক্লেয়ার করতে হবে জিএসটি কে যে আমার অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস এই জায়গায় এই লোকেশনে আছে, ইট ইজ মাই গোডাউন। এটা কিন্তু জিএসটি কে ডিক্লেয়ার করতে হবে। তার কারণ যখন জিএসটি রেজিস্ট্রেশনটা পাবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস সব হলো, অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস এক্স্যাক্টলি এই কথাটাই ওয়ার্ড ইউজ করা থাকে। অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আমার কোন কোন স্টেটে আছে বা কোথায় কোন কোন গোডাউনে আছে, কোথায় আছে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে, গোডাউনের অ্যাড্রেসটা দিতে হবে। আমার কলকাতাতে অফিস, দক্ষিণ 24 পরগনা নর্থ সল্টলেকে আমার অফিস, নর্থ 24 পরগনা আমার অফিসের অ্যাড্রেস আছে ডানকুনি, মানে গোডাউন আছে ডানকুনিতে, যারা ডানকুনি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর আমার অফিস হচ্ছে নর্থ 24 পরগনা বা কলকাতার মধ্যে পড়ছে, তাহলে আমার রেজিস্ট্রেশনে অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আমার রয়েছে কোথায়? হুগলি গোডাউন ডানকুনি অ্যাড্রেসটা দেওয়া আছে। আমি জানি না এখানে আমার সার্টিফিকেট আছে কিনা, আমি তাহলে দেখাতে পারতাম। যেহেতু আমার অফিসের ল্যাপটপ। এটা শেয়ার উইন্ডো লগইন করা। হ্যাঁ, সবই আমার রে বাবা। দেখো, দেখাচ্ছি জিনিসগুলো, দেখো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো তুমি কোথাও দেখতে পারবে না। খেয়েছিস? না, খেয়েছি। দেখো, এক মিনিট। তো যাই হোক, লোকাই। ভালো খেতে ভাই। আরে ওই মোটামুটি এমন কিছু না। অনেক পাওয়া যায়। আরে ভাই, কোথা থেকে কোথায় চলে যায় এরা? অনেক বছর, 4 থেকে অনেক বছর হচ্ছে জিএসটি। তোমার কি হবে ভাই? জিএসটি দিয়ে সোজা রাজধার ফটোটা সাহেব মানে রাজদার পরটাই জিএসটি লাগাবে। এখানে নেই। মাত্র 30 টাকা। আরে উনি ঘুমা থেকে আসে তো, উনি ঘুমা থেকে আসার পর ট্রেনের ভাড়াটা বেশি। তাহলে 30 টাকা। স্যার আয়ুষ জিজ্ঞেস করছে রাজদার ট্যাক্স পে করে কি? রিটার্ন কাটে 30 টাকা হয়, ওটাই বলতে চাইছে। হ্যাঁ, উনি ওটাই বলছে, রাজধানী ট্রেনের টিকিটও। তোমার একটা চ্যানেল আছে, ফলো করে দিস। হ্যাঁ, রাজুদার পকেট পড়ো। ও আচ্ছা।
আইনের মতো না প্রোফাইল আছে কম্পিউটার প্রোফাইল আছে 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 ওটা বলেছি বন্ধ করে দেবে এখানে সার্টিফিকেটটা আমার নেই। আরে এখন এনআরএস এর সামনে আমাদের তুলে দিয়েছে ওখান থেকে এখন হসপিটালের সামনে দেখাচ্ছি, দেখাতে পারলে বুঝতে পারলে। বড়টাকে হসপিটালে যেতে হসপিটালে তৈরি করে না বড়টাকে এখান থেকে হসপিটালে যেতে বাবা যদি ডিস্টেন্স আছে তাই গেল ভাবতে পড়ে 1 মিনিট, এত কথা বলো কিছু শুনলেই না। না কাউন্সিলর কি হবে ভাইটাল মানুষ এক্সিকিউটিভ অফিসার হ্যাঁ এক্সিকিউটিভ অফিসার চেক করে বল দেখো অনেক কষ্টে পেয়েছি। দেখো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। কোম্পানির নাম, কোম্পানিটা কোথায় আছে? সল্টলেক সেক্টর 5। রেজিস্ট্রেশন আছে কোম্পানিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সল্টলেক সেক্টর 5 কোম্পানিটা রেজিস্টার্ড আছে। এটা জিএসটি নাম্বার, ঠিক আছে। এবার তলায় আসো, এইখানে দেখো লেখা আছে অ্যাড্রেস। এটা কি লেখা আছে? টোটাল নাম্বার অফ অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস কোথায় কোথায় আছে। আমার নিউ ব্যারাকপুরে একটা গোডাউন আছে, একটা গোডাউন আমার নর্থ চব্বিশ পরগনা মধ্যমগ্রামে একটা আছে, আর একটা আমার হুগলিতে আছে। টোটাল আমার 3টে গোডাউন আছে। তাহলে আমার সেম স্টেটে যদি মোর দেন একটা অফিস ছাড়া অন্যান্য গোডাউন থাকে, তাহলে ওই পার্টিকুলার ওই রেজিস্ট্রেশনটাতে আমার কিন্তু থাকবে অ্যাডিশনাল প্লেস অফ বিজনেসটা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার ট্যালিতে আসো। তাহলে আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানে কোনো ডাউট নেই, কারণ আমার অফিস ওয়েস্ট বেঙ্গলে, আমি ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন নিচ্ছি। এবার হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ, রেগুলার না কম্পোজিশন। এটা আমি থিওরিতে বলেছি কাকে রেগুলার বলে কাকে কম্পোজিশন বলে, আমি আর ওটা রিপিট করছি না। ঠিক আছে, তাহলে আমি রেগুলার দিয়ে, ওটা কি রেগুলার শেষ শেষ হচ্ছে, এটাকে বলা হয় ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোনের একটা আলাদা রেজিস্ট্রেশন হয়। তাহলে এখানে আমি রেগুলার দিয়ে যাচ্ছি। ওটার ডিফারেন্সটা হচ্ছে, সে ফর এক্সাম্পল তোমার একটা জিনিস কিরকম ভাবে বোঝায়। ধরো মারুতি সুজুকি একটা অটোমোবাইল কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোথায় হয়, প্রোডাকশন কোথায় হয় জানা আছে? কর্ণাটকে হয়, গুড়গাঁওতে ভারতে স্যার অনেক অনেক কোম্পানিরই আছে গাড়ি হয়। তাহলে ওই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং হয়ে যাওয়ার পর, প্রোডাকশন হয়ে যাওয়ার পর, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ডিলার আছে। ঠিক আছে, এই ডিলার অথরাইজ ডিলার, যে তুমি অথরাইজ যদি মারুতি সুজুকি নিতে যাও, তোমাকে এত টাকা দিতে হবে, তোমার এতটা জায়গা থাকতে হবে, তুমি অথরাইজ ডিলার হবে। এবার তোমাকে তো গাড়িগুলো পাঠাবে ওরা, তোমার শোরুমে পাঠাবে তো। প্রত্যেকটা স্টেটে একটা দুটো মোর দেন দুটো তিনটে করে শোরুম আছে। ধরো মারুতি সুজুকি নিউ আলিপুরে আছে, পার্ক সার্কাসে আছে, বাইপাসে আছে, এতগুলো আছে। তো এই গাড়িগুলো আসবে কিসে? আসার জন্য একটা এই যে আসবে, মুভমেন্ট হবে, তার জোনটা কোথায়? স্পেশাল ইকোনমিক্স জোন হচ্ছে মারুতি সুজুকির ফলতাতে। এই ফলতাতে জায়গাটাকে হচ্ছে স্পেশাল ইকোনমিক্স জোন বলা হয়। স্পেশাল ইকোনমিক্স জোন মানে হচ্ছে ওইখানে যখন ওই গাড়িগুলো আসছে, এসে মানে আনলোড হচ্ছে, ওইখানে কিন্তু ওই প্লেসের সাথে আর কর্ণাটক প্লেসের মধ্যে কোনো কিন্তু জিএসটির ব্যাপার নেই। ওই জন্য ওই জায়গাটাকে হলো স্পেশাল ইকোনমিক্স জোন। ওইখান থেকে এবার ডিস্ট্রিবিউট হচ্ছে প্রত্যেকটা ডিলারের কাছে। কিন্তু ডিলার যখন কাস্টমারকে বিল করছে, তখন কিন্তু জিএসটি দিয়ে বিল করছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। 28% জিএসটি চার্জ করে বিল করছে।
কিন্তু যখন ওইখান থেকে মালটা ওখানে বসবে ওর মধ্যে কিন্তু কোনো জিএসটি নেই, সেই জন্য বলে রেগুলার স্পেশাল ইকোনমিক্স জোন। এবার অ্যাসেসি অফ আদার টেরোরিস্ট, অ্যাসোসি আর আদার টেরোরিস্টটা আমি এখন এই মুহূর্তে নো বলে যাচ্ছি। এটা ইওসও হয়, এটা নো হয়, কেন এটা বলতে গেলে আর বাকিটা বলা হবে না, ঠিক আছে? মানে এটা একটা চ্যাপ্টার, এই অ্যাসেসি অফ আদার টেরোরি এইটা একটা চ্যাপ্টার, এটা বলতে গেলে আর বাকি বলা কিছু হবে না, তো এটা আমি এখন নো করে যাচ্ছি। এবার হচ্ছে জিএসটিআইএন নাম্বার অর ইউআইএন নাম্বার। জিএসটি এর নাম্বারটা কোথা থেকে পাবো? আমার কোম্পানি জিএসটি নাম্বারটা এখানে আমাকে বসাতে বলছে, এই নাম্বারটা আমি কোথা থেকে পাবো? পাবো হচ্ছে ওই যে ফর্মটা দেখালাম জিএসটি REG06, মানে রেজিস্ট্রেশন যে ফর্মটা, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কোম্পানি আমাকে একটা পেপার দেবে যে REG06 যেটা আমি দেখালাম, ওইখানে আমার জিএসটি নাম্বারটা লেখা থাকে, তাহলে ওইখান থেকে আমি নাম্বারটা পাবো, আমার কোম্পানির নাম্বারটা, তাহলে আমি ওখানে আমার কোম্পানির নামটা ওইখানে বসাবো, রাইট? এবার নর্মাল ঠিক। এখন এমনি একটা নাম্বার বসবে। এবার এখানে একটা ব্যাপার আছে, আগের দিন ক্লাসে আমি বলেছিলাম, বা আগের একটা ক্লাস বা দুটো ক্লাসের আগে আমি বলেছিলাম যে জিএসটি নাম্বারটা বেস হয় প্যান কে বেস করে, রাইট? প্যান কে বেস করে। সো আমার কোম্পানিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না লিমিটেড কোম্পানি, এটা আগে দেখে নিতে হবে। তার কারণ হচ্ছে প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানি হলে তার প্যান নাম্বারটা একরকম হয়, আর বাকি সব আদার্সের ক্ষেত্রে আলাদা প্যান নাম্বার হয়, ঠিক আছে? আমি লিখছি কোম্পানির নাম লিমিটেড, আর আমি এমন একটা প্যান নাম্বার দিলাম যেটা একটা ইন্ডিভিজুয়াল লোকের প্যান নাম্বার, তাতে কি প্রবলেম আছে? এখানে কি প্রবলেম আছে? ও তো সিস্টেম নিয়ে নেবে, হ্যাঁ সিস্টেম নিয়ে নেবে, কিন্তু যখন গিয়ে তুমি এন্ট্রি পাস করবে প্রবলেম হবে না, কিন্তু যখন গিয়ে তুমি GSTR 1 রিটার্নটা রেডি করতে যাবে বা 3B রিটার্নটা রেডি করবে, ওখানে একটা এরর দেখাবে জিএসটি নাম্বার ইজ ইনভ্যালিড। তুমি দিয়েছো, তুমি পরে বলে কি যে কম্পিউটার আগে কিছু বলে না, তুমি- বলে। তুমি নাম দিলে আর মহাজন অ্যান্ড কোম্পানি, অ্যান্ড কোম্পানি মানে অ্যান্ড কোম্পানি, মানে বড় বাজারে গেছো কিনা আমি জানি না, অনেক জায়গা দেখবে লেখা থাকবে অ্যান্ড কো, ওটা কিন্তু কোম্পানি নয়, ওটা একটা এক মালিকানা বা একাধিক, মানে মোর দেন একের বেশি মালিকানা, বাবা ছেলে দুই ভাই মিলে দোকান চালাচ্ছে, এই রকম যদি ব্যবসা হয়, সেখানে যদি জিএসটি রেজিস্ট্রেশন নাম্বারটা হয়, তুমি বোর্ডের মধ্যে গিয়ে ভালো করে দেখবে ওই জিএসটি নাম্বারটার মধ্যে হয় পি আছে, ফোর্থ ক্যারেক্টারটা হয় পি আছে নয় এফ আছে, কিন্তু সি নেই। হয় পি আছে নয় এফ আছে, বাট সি নেই। সি কোথায় পাবে? তুমি যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছ, দেখবে কোম্পানির নাম প্রাইভেট লিমিটেড লেখা আছে, তার প্যান নাম্বারটা জিএসটি নাম্বারটা লেখা থাকে, এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, জিএসটি নাম্বারটা ফোর্থ ক্যারেক্টারটা দেখবে, দেখবে ওখানে সি লেখা আছে, আইদার প্রাইভেট লিমিটেড আর লিমিটেড। তাহলে আমি এখানে কি দিচ্ছি? প্রাইভেট লিমিটেড বা লিমিটেড দিচ্ছি, তার সাথে কিন্তু প্যানটাও রিলেটেড, এখানে কোনো প্রবলেম হবে না, এখানে বেরিয়ে চলে যাবে, কিন্তু তুমি কি রিপোর্টে যখন দেখাবে, রিপোর্টটা যখন বানাতে যাবে, পারচেস করবে সেল করবে, যখন রিপোর্টটা বানাতে যাবে তখন কিন্তু রিপোর্টে কি এরর আসবে, বি কেয়ারফুল এই জায়গাটা। তো আমি এখানে একটা, যেহেতু আমি কোম্পানি TUV ইন্ডিয়া লিমিটেড বলেছি, তাই জন্য আমি প্যান নাম্বারটা ওই রকমই বসাচ্ছি, প্যানের সিরিজটা বলে জিএসটি নাম্বারটা বলেছিলাম, কেন 19 হবে? ওয়েস্ট বেঙ্গলে কোড, যদি অন্য স্টেটে হয় তাহলে অন্য স্টেটের কোর্টে যাবে, ঠিক আছে? মুম্বাই হলে 27, ব্যাঙ্গালোর হলে 22, দিল্লি হলে 06, নয়ডা হলে 07, সব আলাদা আলাদা, ছত্তিশগড় হলে 09, প্রত্যেকটা কোর্টে আলাদা আলাদা স্টেটে কোড হবে। ওয়ানও আছে, খুলবে, ওই জন্যই তো বললাম গুগলটা খোলো, পার্টিটা না করে কোথায় ভোটের কালেকশন রেজাল্টটা না নিয়ে ইউএসএ তে বাম টাউন হেরেছে না জিতেছে সেই খবরটা না নিয়ে এটা করো, তাহলে 19 ডবল এ আই প্রাইভ লিমিটেড বলেছি, তন্ময় ভালো করে দেখবে, ডবল এ আই লিমিটেড বলেছি, লিমিটেড মানে আই সি বসবে, এখানে কিন্তু সি হবে, এখানে কিন্তু পি হবে না, ঠিক আছে? ICS 5926L1ZP, এখানে একটা জিএসটি নাম্বার এরকম বসবে, ঠিক আছে? শ্রুতি বুঝতে কোথাও অসুবিধা হলে বলবে। দেখো এখানে পরিষ্কার দেখাচ্ছে জিএসটি নাম্বার ইজ ইনভ্যালিড ইনকমপ্লিট। কেন ইনভ্যালিড দেখাচ্ছে? কারণ ট্যালি প্রাইম এটা যেহেতু আমার আপডেট ভার্সন, এটা অফিসের ভার্সন, এটা পয়সা দিয়ে কেনা ভার্সন,
কোম্পানির নাম যদি তুমি না কোম্পানির নামের সাথে ও ট্যালি অটোমেটিকলি কিন্তু লিঙ্ক করে নেয়। তুমি যদি প্যানটা কোম্পানির নামটার সাথে যদি প্যান নাম্বারটা ঠিকঠাক দাও তাহলে তোমার প্যানটা ঠিক নেবে। আমি যদি একটা কারেক্ট কোম্পানি বানাই এবং সেই কোম্পানির অরিজিনাল জিএসটি নাম্বারটা দিই, এখানে কিন্তু ইনভ্যালিড দেখাবে না। তাহলে স্যার আমরা প্র্যাকটিস করতে যখন যাবো বা আমি যখন ক্লাস করবো, তাহলে কি কোম্পানির নামটা অরিজিনাল লাগবে? অরিজিনাল ছাড়া কি হবে না? না, তোমাদের দরকার হবে না, বিকজ তোমরা এডুকেশনাল মোডে আছো। আমিও এডুকেশনাল মোডে আছি, বাট আমি সার্ভার ছাড়া এডুকেশনাল মোডে আছি। আমি অফিসের সার্ভার নিয়ে বসে দেখাচ্ছি, যেহেতু সেই জন্য একটা সার্ভার ছাড়া আছে বলে ও লিঙ্ক করে নিচ্ছে, যেটা ইনভ্যালিড হচ্ছে। এবার এখানে পিওডিসিটি অফ জিএসটিআর 1, পিওডিসিটি অফ জিএসটিআর 1 মানেটা মানে 1টা কি? মানে রিটার্ন আমার জিএসটিআর 1টা আমি আগের দিন বলেছি কিনা আমার মনে নেই, কি বলেছি সেটা তোমরা ভালো বলতে পারবে। আমি বলেছিলাম জিএসটিআর 1 রিটার্নটা মান্থলি ফাইল করতে হয়, যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যা সেল গেল পরের মাসে 10 তারিখে সেল হয়। তাহলে স্যার এখানে কোয়ার্টারলি অপশনটা কেন দেওয়া আছে? আপনি তো বলেছেন মান্থলি। এক্স্যাক্টলি, যদি আমি ওখানে কম্পোজিশন করি, রেগুলার না করে যদি কম্পোজিশন করি, তাহলে আমাকে কোয়ার্টারলি দিবে। তাহলে আমার রেগুলার টাইপ রেজিস্ট্রেশন টাইপ যদি কম্পোজিশন হয়, তাহলে এখানে কোয়ার্টারলি হবে। আর যদি রেগুলার আছে, সেই জন্য এখানে মান্থলি হবে। তাহলে এখানে মান্থলি করলাম। এখানে জিএসটি ইউজার নেম, ইউজার নেম মানে হচ্ছে জিএসটি তো সবসময় ইউজার নেম যেটা বলা হয়, ইউজার নেম মানে জিএসটি নাম্বারটাই থাকে, জিএসটি নাম্বারটাই ইউজার নাম থাকে। এবার দেখো, আজকে খুব একটা বোরিং লাগবে না, কিন্তু কালকে ক্লাসে মলবে মাথার উপর দিয়ে যাচ্ছে, সে ছেড়ে দিন আমাকে আজকে। পরপর 2টো ক্লাস তো দেখবে কালকে। তুমি বাড়ি থেকে বই নিয়ে আসবে, একটা সসপ্যানে করে বানিয়ে আমি এখানে গরম করে খাবো, ঠিক আছে? ভালো দুধ দিয়ে অল্প চিনি দিয়ে একটু ভালো করে কড়া করে বানিয়ে নিয়ে আসবে, সাথে বিস্কুটও আনিস। তাহলে বিস্কুটও নিয়ে আসবে, ফ্লাক্সে করে নিয়ে আসবি গরম জল। ঠিক আছে? সস- একটু কফি দিয়ে নিয়ে আসবে, নেসকফি চায়ের সাথে। এবার হচ্ছে মোড অফ ফাইলিং। স্যার ডিএসি কি, ইবিসি কি? এগুলো কিন্তু তোমার ট্যালিতে হয়তো আসবে না, আমার কাছে আসছে, বিকজ আমার আপডেট ভার্সন আছে আমার সিস্টেমে। না পেলে ঘাবড়ে যেও না। মোড অফ ফাইলিং, এটা নো এখানে এ করা আছে, কেন করা আছে? মোড অফ ফাইলে এখানে নো করা আছে, মানে না না ঠিক আছে, মোড অফ ফাইলে নটা বলে ডিএসি আর ইভিসি। ডিএসি ফুল ফর্ম জানো? ডেরিভেটিভ বলো, জানো? ডিএসি ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আমি বারবার বলছি, না জানলে বলবে জানি না, চুপ করে ভুল রিপিট করবে না, আমি কনফিউজ হয়ে যাই। ডি ফর আমার কাছে নেই জিনিসটা, তাই আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, তাহলে আমি তোমাকে ফিজিক্যালি দেখাতাম। দেখি ছবি আছে কিনা। টোটাল বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো সব? ম্যাডাম কি সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ, পরীক্ষা দেবে আমাদের, তাই বুঝতে পারছি না। এটাই তো বুঝতে পারছি। ডিএসি ওই মেয়েটার নাম কি ছিল? ন্যান্সি। আর কি লিখেছে? বলছে আমি কখন যাব, কি দেবো, খুব ইন্টারেস্ট। আমি দেখছি কিন্তু গ্রুপে পড়ছি, কখন যাব, কখন ডকুমেন্ট দেবো, কি করবো, পরীক্ষাটা কি দেবে, মাথায় তো কিচ্ছু নেই। হ্যাঁ? আর ওই ওই ওর একটু মাথাটা মোটা আছে, আর ওর ওই যে শ্রুতির সাথে বসতো, শ্রুতির পাশে বসতো, ওই মেয়েটার নাম কি? না না, কবিতা না, তনুশ্রী। সঞ্চিতা আর তনুশ্রী, এদের কথা কম বলে কিন্তু মাথায় বুদ্ধি আছে।
ঠিক বেরিয়ে যাবে। আর ওদিকে ওই মেয়েটা, ওর নামটা কি ভুলে যাচ্ছি, পায়েল না কি নাম, ওই যে ওই মাঝে শরীর খারাপ হয়েছিল, ওই আসতে পারেনি মাঝে, ওই ওই মেয়েটা, ওর বুদ্ধিটা ভালো, খারাপ না। আর এ আইনস্টাইনের তো খবর নেই, ও মানে এখন ওই নাকের দুল কানের দুল বিক্রি করছে। হেবি ছেলে, তুমি জানো না, এত প্রশ্ন করবে না, পুরো টিউশন বক্স কাঁপবে একদম। প্রচুর প্রশ্ন মনে, এটা হলে স্যার এটা হলো না কেন, ওটা হলে স্যার এটা হলো কেন, এটা হলো ওটা হলো কেন, সব প্রশ্ন করে খিচুড়ি পাকিয়ে বসেছি স্যার, কিছুই মাথায় নেই। মোড অফ ফাইলিং, ডিএসি মানে হচ্ছে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। স্যার জিনিসটা কি? দেখতে জিনিসটা এরকম একটা প্যানের মতো, প্যান সরি পেন টাইপের মতো হয়, ঠিক আছে, সিস্টেমের মধ্যে লাগাতে হয়, লাগিয়ে ডিজিটাল সিগনেচার করা হয়। এবার ওইটার মধ্যে কি থাকে, এই জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার সময় যে জিএসটি তে অথরাইজ পার্সন হয়, মানে যার ডিএসি দিয়ে ফাইলটা, রিটার্ন ফাইলটা সাবমিট হয়, তার যে, সেটা একটা ইন্ডিভিজুয়াল লোক, সে তো একটা সিগনেচার করে, করে তো, সেই সিগনেচারটা জিএসটি নেয় না। জিএসটি বলছে আমাকে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট করে দাও। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট করতে গেলে কি লাগে? ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট করতে গেলে যার নামে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট হবে, তার আধার কার্ড, প্যান কার্ড থাকতে হবে, এবং ই মুদ্রা সাইডে গিয়ে তার সমস্ত ডিটেল ফিল আপ করার পর তারা একটা 1500 না 2500 টাকা নেয়, একটা পেন ড্রাইভের মতো টোকেন দেবে, ওই টোকেনটার মধ্যে ওনার সিগনেচার করা থাকবে, ওইটা লাগাবে, যখনই লাগাবে ওর মধ্যে একটা পিন দেওয়া থাকবে, এই ডিজিট একটা পিন, পেনটা ওই পেন ড্রাইভের মধ্যে, পেন মানে সিস্টেমের মধ্যে লাগিয়ে পিনটা 8 ডিজিট দেবে, ওনার নামটা উঠে গেল, আমার নামে ডিজিটাল সিগনেচার, আমার নাম উঠে গেল, এবং ওইখানে লেখা থাকবে সিগনেচার ভেরিফাইড, টাইম ডেট, টাইম ডেট মানে কখন আমি সিগনেচারটা করছি, কখন ফাইল করছি, পুরো জিনিসটা থাকবে। আমার কাছে ডিজিটাল সিগনেচার ছবি থাকলে আমি দেখাচ্ছি লাস্টের দিকে। এটা একটা পার্ট। তার মানে জিএসটি 1 বা 3 দিয়ে রিটার্ন ফাইল করতে গেলে আমার একটা ডিএসি লাগে, ঠিক আছে। এবার হচ্ছে ইভিসি। ইভিসি এর ফুল ফর্ম কি? ইডি ইলেকট্রনিক। চুপ কর না। ইলেকট্রনিক, ঠিক বলেছে। ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড। স্যার এটা কিভাবে আসবে? এটা আসবে জিএসটি তে যে অথরাইজ পারসন, তার যে মোবাইল নাম্বারটা দেয়া আছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেইটাকে ওরা বলছে ইলেকট্রনিক ভেরিফিকেশন। বাট মাইন্ড ইউ, ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড বলতে আমি যেটাকে ওটিপি বললাম, ওটা কিন্তু ওদের কাছে ওটিপি নয়। আমরা সবাই জানি ওটিপি কিরকম হয়, কিরকম হয়, 4 ডিজিটের। 4 থেকে 6 4 থেকে 6। কি কিরকম হয়, নাম্বারটা কি? 4 সব নিউমেরিক হয়, কিন্তু জিএসটি ক্ষেত্রে, ইভিসির ক্ষেত্রে ওখানে দেখবে 3টে কি 4টে থাকবে অ্যালফাবেটিক, একটা থাকবে নিউমেরিক। ধরো এরকম থাকলো DFJ0F, এইরকম ভাবে ওটিপি আসে, তাহলে এখানে হচ্ছে ডিএসি পাবি। তাহলে তুমি কি রিটার্ন দিতে চাইছো, ডিএসি না ইএসি, সেটা সিলেক্ট করে রাখলে এখানে, যদি ডিএসি থাকলে ডিএসি, না থাকলে ইএসি, আমি ডিএসি করলাম। এবার হচ্ছে ই ইনভয়েস অ্যাপ্লিকেবল। ই ইনভয়েস কখন অ্যাপ্লিকেবল হয়? ই ইনভয়েস মানে কি? ইলেকট্রনিক ইনভয়েস হয়ে গেল। হ্যাঁ, ইলেকট্রনিক ইনভয়েস। ওই দূরে কোনো কাস্টমার থাকলে টাকা দিতে পারবো। খুব কনফিডেন্ট না ও? হ্যাঁ? মানে চাকরি, ওর যা মোটিভেশন দেখে মনে হয় ও চাকরি বাকরি করার ইচ্ছা নেই, তাই তো? না না আছে। হ্যাঁ, হ্যাঁ ইচ্ছা তুমি এত এত মস্তিতে আছো কেন? ইচ্ছা আছে। আচ্ছা, আরে স্যার নতুন ব্যাট কিনেছে এই ছিল না। ই ইনভয়েস, ই ইনভয়েস মানে হচ্ছে, বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলো, কিন্তু এখানে এরকম ভাবে কিন্তু ক্লাস হয় না, রিপিটেড ক্লাস বহুবার হয়, এক জিনিস বহুবার বলা হয়, যদি তুমি না বুঝতে পারে ঘাড় নাড়ো, তাহলে তুমি তোমাকে ঠকাবে, নিজেকে ঠকাবে, ঠিক আছে। ই ইনভয়েস, ই ইনভয়েস মানে হচ্ছে আমি যে কাস্টমারকে ইনভয়েসটা দিচ্ছি ফর সেল, আমি কোন একটা মেটেরিয়াল বিক্রি করলাম, আমি একটা কাস্টমারকে সেল দিলাম, ওই ইনভয়েসটা বেস করে একটা ই ইনভয়েস আলাদা পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে ওই ইনভয়েসের ডিটেলসটা থাকতে দিতে হয়, মানে ইনভয়েস নাম্বার, ডেট, কি মেটেরিয়াল, কি এইচএসএন কোড, কি হ্যান ত্যান। তাহলে ই ইনভয়েস আর ওটার মধ্যে তার ডিফারেন্সটা কি? ডিফারেন্স এটাই, ওই ইনভয়েসটা যখন জেনারেট হয়, তোমার ইনভয়েসটা জেনারেট, সেটা তোমার ফরম্যাটে জেনারেট হয়, আর ই ইনভয়েসটা যখন জেনারেট হয়,
তখন ই ইনভয়েসটা জিএসটির ফরম্যাটে জেনারেট হয়। এবার ওখানের মধ্যে স্পেশালিটি কি আছে, যেটা তোমার ইনভয়েসে নেই, ওই ইনভয়েসের মধ্যে একটা বারকোড থাকে আর একটা আইআরআর নাম্বার থাকে। এবার আইআর নাম্বারটা কিরকম থাকে, আইআর নাম্বারটা এরকম অনেক বড় একটা নাম্বার, কোনোটা ক্যাপিটাল লেটার, কোনোটা ছোট নিউমেরিক নাম্বার, কোনোটা নাম্বার, এরকম ভাবে অনেক বড় একটা জিনিস, আইআরআর নাম্বার। এই দুটো থাকা মানে ওটা হচ্ছে ই ইনভয়েস। এবার ই ইনভয়েস করা সুবিধাটা কি, যদি ইনভয়েস করা হয় তাহলে জিএসটি পোর্টালে যখন তুমি জিএসটিআর 1 ফাইল করবে, তখন তোমাকে আলাদা করে ওই একটা 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 করে ইনভয়েস আপলোড করতে হবে না। এট দ্য টাইম অফ ই ইনভয়েস জেনারেটিং, অটোমেটিকলি ই ইনভয়েস আপলোডেড ইওর জিএসটি পোর্টাল ফর জিএসটিআর 1। এবার হচ্ছে স্যার জিএসটি সব বুঝলাম, কিন্তু ই ইনভয়েসটা আমাদের জন্য কি অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না? যদি তোমার কোম্পানি 5 কোটি টাকা টার্নওভার এক্সিট করে, 5 crore টার্নওভার, টার্নওভার মানে টার্ন ওভার, আমি বছরের কথা, আমি টার্ন ওভার কথাটার মানে জানি। সেল ইনভয়েস যতটা রেজ করবে সেটাকে টার্নওভার বলে। হ্যাঁ, মানে সারা বছরে যতটা সেল ইনভয়েস রেজ করবে সেটাকে টার্নওভার বলে। সারা বছরে সেল ইনভয়েস যা রেজ করবে সেটাকে টার্নওভার বলে, ঠিক আছে? বলো তো, এবার তুমি একটা অ্যামাউন্ট বলো, বলো 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 না, তুমি বলো না, 7 কোটি, 10 কোটি, 5 লাখ, 50 লাখ, হ্যাঁ 7 কোটি। 1 মিনিট, এই 7 কোটিটাকে তুমি বলছো সারা বছরে যে সেল ইনভয়েস হবে সেটাকে বলছো 7 কোটি টাকা আমার ইনভয়েস, যেটা 7 কোটি টাকা আমাকে দিতে হবে, রাইট? এই 7 কোটি টাকার যে ইনভয়েসটা, আমার যে ইনভয়েসটা রেজ করলাম, যেটাকে আমি টার্নওভার বলছি, এই 7 কোটির মধ্যে জিএসটি পার্টটা আছে কি নেই? থাকবে না, থাকবি তো। হুম, হ্যাঁ কি বলেছি? হ্যাঁ 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 হ্যাঁ, কি জন্য রে? আচ্ছা, মানে জিএসটি ছাড়া যে জিএসটি ছাড়া যে অ্যামাউন্টটা থাকবে সেটাকেই আমি শুধু টার্নওভার বলবো। আমার যদি জিএসটি 7 কোটির উপরে আরো 1 কোটি 80, মানে 8 কোটি 80 থাকে, তাহলে টার্নওভার বলতে অনলি ফর 7 কোটি বোঝায়। তাহলে 5 কোটি টাকা যদি আমার টার্নওভার এক্সিট করে, পিএলএ সেলস অ্যাকাউন্টে যে ফিগারটা আসবে, সেল রেজিস্টারে যেটা আসবে সেটা নয়, কিন্তু সেলস অ্যাকাউন্টে যেটা আসবে সেটা অনলি ফর সেলস বেস ভ্যালুটা, সেটাই হচ্ছে আমার টার্নওভার। এবার ওই টার্নওভারে যদি আমার 5 কোটি টাকা কমপ্লিট হয়, তাহলে আমার ই ইনভয়েস অ্যাপ্লিকেবল। যদি ইনভয়েস, স্যার এবার প্রশ্নটা হচ্ছে 5 কোটি টাকা টার্নওভার হলে ই ইনভয়েস অ্যাপ্লিকেবল, বুঝলাম স্যার, কিন্তু আমি কি করে বুঝবো কোম্পানিটা তৈরি করার সময় ই ইনভয়েস অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না? তাহলে কি আমি নো করবো নাকি প্রথমে ইয়েস করে দেবো? যদি তোমার কোম্পানি স্টার্টিং এর যদি 5 কোটি টাকার কম থাকে, তুমি নই রাখবে। যে মুহূর্তে, যে মাস থেকে তোমার দেখা যাচ্ছে হ্যাঁ 5 কোটি ক্রস করছে বা 5 কোটি ক্রস করে গেছে, যে মাসের একটা ইনভয়েস, ধরো আমি বলছি তোমার তোমার 4 কোটি 90 লক্ষ টাকার বিল হয়ে গেছে, তুমি জানো যে আর একটা আবার তোমার কাছে একটা 15 লক্ষ টাকার অর্ডার এসছে, 15 লক্ষ টাকার বিলটা, তার মানে 15 লক্ষ টাকার অর্ডার মানে তোমার ইনভয়েস অ্যাপ্লিকেবল হয়ে গেল, 5 কোটি ক্রস করছে। তাহলে ওই 15 লক্ষ টাকা যখন ইনভয়েসটা করবে, তখন সিস্টেমে গিয়ে F3 করে এই অপশনটাকে ইয়েস করে দিল। ক্লিয়ার? এবার আমি কিন্তু ই ইনভয়েসটা শুধু এখানটা এই ট্যালিতে এন্ট্রি করার জন্য বললাম, ই ইনভয়েস কিন্তু পুরো কমপ্লিট হলো না, ঠিক আছে? তুমি ভেবো না শুধু ই ইনভয়েসটা এখানে বললাম মানে ইনভয়েস শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে ই ওয়ে বিল, সেম জিনিস। ই ওয়ে বিলটাও যা বলবো, ভাববে না যে এখানে ই ওয়ে বিল শেষ। ই ওয়ে বিলটা এখানে বলার উদ্দেশ্য, এখানে ট্যালিতে এন্ট্রি করার জন্য যতটুকু লাগে ততটুকুই বলবো, বাট ই ওয়ে বিল কিন্তু শেষ নয়, ঠিক আছে? এবার আমি প্রথম দিন বলেছিলাম না ওখানে, যে জিএসটি ক্লাসটা কিন্তু ইজি নয়, একটু ক্রিটিক্যাল আবার ইন্টারেস্টিংও আছে। ই ওয়ে বিল অ্যাপ্লিকেবল, স্যার ইয়েস করব কি করব না, না নো করে বেরিয়ে যাবো? হ্যাঁ, আরে ওই কোনটা, না দুটো আলাদা আছে ভাই, নন্দু শর্মা নন্দু সিং দুটো আলাদা জিনিস, দুটোতে এন আছে এস আছে, স্টার্টিং এ এন আছে এস আছে, আর এটা তো এন আছে এস আছে, শর্মা সিং আছে, কিন্তু দুটো আলাদা লোক।
এখানে ইনভয়েস আমাদের ই ওয়ে বিল আছে, ক্লিয়ার? ই ইনভয়েস আছে, ওটা ই ওয়ে বিল আছে। এটা ইনভয়েস যেটা কাস্টমারকে দিলে টাকা পাবো, আর ই ওয়ে বিলটা এখনো বলছি। এবার ই ওয়ে বিলটা অ্যাপ্লিকেবল ফর্ম ইয়েস করা আছে, এটা অলওয়েজ ইয়েস করা থাকবে। কেন করা থাকবে? নো কেন করা থাকবে না? একটা কাস্টমারকে যখন আমি ইনভয়েস দেব, ভালো করে শুনবো, ইনভয়েস সেল করব, কোনো একটা প্রোডাক্ট সেল করব, জিএসটি ছাড়া যদি প্রোডাক্টটার ভ্যালু 50,000 ক্রস করে, তাহলে আমার ইওএ বিল অ্যাপ্লিকেবল হয়ে যাবে। যদি একটা কাস্টমারকে আমি 49,900 টাকার বিল করি, আমার ইওএ বিল অ্যাপ্লিকেবল, কিন্তু যে মধ্যে 50,000 করব, আমার ওখানে উইদাউট জিএসটি প্রাইসটা। উইদাউট জিএসটি প্রাইসটা। এবার কোন কাস্টমার, স্যার লোকাল কাস্টমার না লোকালের বাইরে কাস্টমার? যখন প্রথম জিএসটি এসেছিল 2017 সালে, তখন বলা হয়েছিল ইওএ বিল অনলি ফর লাগবে যদি স্টেটের বাইরে কোনো মাল কাস্টমারকে সেল করি, তাহলে আমার ইওএ বিল অ্যাপ্লিকেবল। বাট 2019-023 নোটিশে 18 সেপ্টেম্বর 2020-তে গিয়ে একটা নোটিশ এলো, সেইখানে গিয়ে বলা হলো, হ্যাঁ ওইখানে গিয়ে একটা জিনিসে বলা হলো যে নিজের স্টেটেও যদি মাল 50,000 টাকার উপর মুভমেন্ট হয়, তাহলে আমার ইওএ বিল লাগবে। এবার স্যার ইওএ বিল জিনিসটা কি? কখন লাগবে, কি লাগবে, বুঝে গেলাম। ইওএ বিল জিনিসটা, ইওএ বিল মানে হচ্ছে as a document for movement of goods from one place to another place. তোমার মাল, আমি মনে করো কোন একটা মেটেরিয়ালের মালিক, তুমি আমার থেকে কিনতে চাও, তোমার বাড়ি সোদপুর, আমার বাড়ি হাওড়া, রাইট? মেটেরিয়ালটার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, তুমি আমাকে অর্ডার দিয়েছো, আমি তোমাকে মালটা, আমি তোমাকে ইনভয়েস করে দিচ্ছি, ইনভয়েস দ্যাট ইজ সেপারেট থিং, ইনভয়েস আমি তোমাকে করে দিয়েছি, তুমি আমাকে টাকা দেবে বা দিচ্ছ, যাই হোক হোয়াট এভার। এবার এই যে 1 লাখ টাকার মালটা তোমাকে দিতে হবে, তোমার বাড়ি অব্দি পৌঁছাতে হবে, তা মালটা কি আমি ঘাড়ে করে নিয়ে আসবো? আমি তো আনবো না, কোন একটা ট্রান্সপোর্টারের লোক ঘাড়ে করে নিয়ে আসবে, সেই ট্রান্সপোর্টার কোম্পানিটা বাই রোড আসবে। এই যে রোডটা দিয়ে আসছে, রোডে যদি কোনো পুলিশ ধরে বা কোনো কিছু ধরে, কেউ যদি ধরে, ও ফার্স্ট চাইবে, পুলিশ বলবে ইওএ বিল। ইওএ বিল অনলি ফর ডকুমেন্ট যেখানটা মুভমেন্ট অফ গুডস, মানে হাওড়া থেকে মালটা কলকাতায় আসছে, কে কিনছে তার জিএসটি নাম্বার, কে বেচছে তার জিএসটি নাম্বার, তার ট্রান্সপোর্টারের নাম্বার, তার কত গাড়ির নাম্বার, কত কিলোমিটার, ইচ এন্ড এভরিথিং ইওএ বিলে মেনশন করে। তুমি বলে স্যার আমার ইওএ বিল কেন দরকার? আমার তো ইনভয়েস আছে। ইনভয়েস মালটা বেচেছি, আর ইনভয়েস মানে মালটা পাঠাচ্ছি। ইওএ বিল না থাকলে, পুলিশ যদি বলে তোমাকে যে আমার ইওএ বিল নেই, মালটা চুরির মাল, তুমি যদি ইনভয়েস দেখাও, পুলিশের কাছে ইনভয়েসের কোনো ভ্যালু নেই, পুলিশের কাছে ভ্যালু শুধু ইওএ বিল অ্যাজ পার গভর্নমেন্ট ডকুমেন্ট। ও বুঝতে পারবে গভর্নমেন্টে, হ্যাঁ এই মধ্যে করেছে, এই করেছে, মানে এরা এই মালটা যাচ্ছে, এই ট্রান্সপোর্টারের নেম, এই গাড়ির নাম্বার, ও গাড়ির নাম্বারটার সাথে ইওএ বিল নাম্বারটা ম্যাচ করে দেখবে সবকিছু ক্লিয়ার। তাহলে 50,000 ক্রস করলে ইওএ বিল হবে। ইওএ বিল আমার 50,000 এর জন্য ম্যান্ডেটারি, মুভমেন্ট অফ গুডস এর জন্য ইওএ বিল লাগে। সেকেন্ড হচ্ছে, থার্ড কোশ্চেন হচ্ছে ইওএ বিলটা কে বানাবে স্যার? কার কার অথরিটি আছে ইওএ বিলটা বানাবে? রাইট, ইওএ বিলটা 3 জন বানাবে। একজন বায়ার মানে ও, একজন সেলার মানে আমি, একজন থার্ড হচ্ছে ট্রান্সপোর্টার। স্যার সেলার মালটা বেচছে, সেলার বানাতেই পারে, স্যার বায়ার কেন বানাবে? ও কেন বানাবে? ও বললো আপনার গাড়িতে মাল আনার দরকার নেই, আমি আমার নিজের গাড়ি পাঠিয়ে দেবো, ওতে মালটা চাপিয়ে দেবেন, তাহলে ওর রেসপন্সিবিলিটি ইওএ বিলটা বানাতে, রাইট? আর আমি বানাতেও পারলাম না, ও বানাতে পারলো না, কোনো কারণবশত কোনো কিছু করতে পারো না, থার্ড কন্ডিশন হচ্ছে ট্রান্সপোর্টার বানাতে পারে। ট্রান্সপোর্টার মানে যে পাঠাবে, যে ট্রান্সপোর্টার, যাকে দিয়ে আমি মালটা পৌঁছাবো, তার মানে কি যে ড্রাইভার? তা লরি বোঝো তো, লরি বোঝো? এই লরি মানে কিন্তু ট্রান্সপোর্টার না,
ট্রান্সপোর্টার আর লরির মালিক আর লরির ড্রাইভার অনেক গল্পটা আলাদা। যে লরি, এক মিনিট ভালো করে বুঝে না, যে লরিটা চালায় সেই লরির ড্রাইভার, আর যে লরিটা চালাচ্ছে সে লরিটার ড্রাইভার, সে কিন্তু মালিক নয়। লরিটার যার নামে সে হচ্ছে লরিটার মালিক। আর যে লরিটা ওই মালিকটা, যে লরির মালিক, সে যার কাছে লরিটা ভাড়া খাটায় বিজনেসই তো করে সেইটা হচ্ছে ট্রান্সপোর্টার। ক্লিয়ার? হ্যাঁ, প্রচুর পয়সা, প্রচুর পয়সা, পুরো ব্ল্যাক মানি, হোয়াইট কাঁচা ক্যাশে পয়সা, কোনো জিএসটি ফিএসটি চক্কর নেই, কোনো কিচ্ছু নেই, শুধু টিডিএস এর কেটে পেমেন্ট নেই, ট্রান্সপোর্টার কেটে। কিন্তু ইনভেস্টমেন্ট প্রচুর। মানে তোমাকে আমি বলছি, তুমি যদি মাস গেলে, আমি তোমাকে বলছি মাস গেলে তুমি যদি 50 লাখ টাকা কামাতে চাও, 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। এবার তুমি যদি বলো স্যার আমার একটা গাড়ি আছে, আমি স্যার 30 লাখ টাকা দেখাবো, মানে আমি 30 লাখ টাকা দেবো, 30 লাখ টাকা তুমি যদি ইনভেস্ট করো, তুমি ম্যাক্সিমাম 1 লাখ টাকা কাটাতে পারো। 1 লাখ টাকা আনবো, 1 লাখ টাকার মধ্যে 70,000 টাকা তো গাড়ি ইএমআই তেই চলে যাবে, 30,000 টাকা কি দেবে? এই হচ্ছে ট্রান্সপোর্টারের গল্প। তাহলে ইওই বিলটা আমার কেন হয়, কি হয়, বোঝা গেল। এবার অ্যাপ্লিকেবল ফর্ম, ইওই বিল আমার যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে। এবার এই যে লেখা আছে ইন্টারস্টেট, যেটা আমি ওই যে অ্যাপ্লিকেবল ফর ইন্টারস্টেট, আমি একটু আগে বললাম, প্রথমেই বললাম যে প্রথম যখন জিএসটি এসেছিল তখন বলেছিল স্টেটের জন্য দরকার নেই, স্টেটের বাইরে গেলে দরকার আছে। কিন্তু পরে হয়েছে স্টেটের মধ্যেও যদি 50,000 টাকার মাল মুভমেন্ট হয় তাহলে ইন্টারস্টেটে ইয়েস লাগবে। সেই জন্য এখানে অপশন আছে ইন্টারস্টেট, মানে লোকাল স্টেট, নিজের স্টেট, ইন্ট্রা বাইরে। এবার এখানেও আর একটা গল্প বলতে পারো, বা এখানেও একটা মানে গ্যাড়াকল টাইপের জিনিস আছে। স্যার 50,000 টাকার মাল আমার মুভমেন্ট হলে আপনি বললেন ইওএ বিল লাগবে, ঠিক আছে, কিন্তু জিএসটিতে আরেকটা ক্লজ আছে। আমি তোমাকে এত ক্লজটা বই দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, এটা বলছি না, মানে তার কারণ হচ্ছে তোমার পড়তে ইচ্ছা করবে না, বলতে ইচ্ছা করবে না, বুঝলি? ক্লজ সেকশন 27A, ঠিক আছে, এটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে 17ই সেপ্টেম্বর 2021। বলছে 50,000 টাকার মাল স্টেটের মধ্যে বা স্টেটের বাইরে গেলে ইওএ বিল ম্যান্ডেটারি, বাট নট ম্যান্ডেটারি ইটস গুড মুভমেন্ট অর গুড মুভমেন্ট নট লেস দেন 10 কিলোমিটার। যদি 10 কিলোমিটারের কম হয়, 10 কিলোমিটারের কম হয়, তাহলে ইওএ বিল দরকার নেই। and another clause is যদি মালটা নন মোটর ভেহিকলসে আসে, নন মোটরাইজ ভেহিকলসে দেখা গেল, 1 মিনিট, দেখা গেল প্রথমে বললাম 10 কিলোমিটার, 10 কিলোমিটার কম হলে ইওএ বিল লাগবে না। এবার আমি বলছি নন মোটর মানে তুমি এই সোদপুর ঘোলার মোড় থেকে একটা টিভির দোকান থেকে একটা টিভি কিনলে, টিভিটার দাম হচ্ছে 60,000 টাকা, তুমি বললে ওই সোদপুর স্টেশনে গিয়ে আমাকে ছেড়ে দাও, ঠিক আছে, ট্রাক লাগবে না তো টিভিটা পৌঁছানোর জন্য, লাগবে না, হয় একটা ঠেলায় যাবে, কেউ যদি অটো করে নিয়ে যায় তাহলে তো ওটা মোটর। ও ঠেলায় যাবে, বা তোমার এতে যাবে, না মোটরের মধ্যে আবার ভাগ আছে, আমি তোমাকে বলছি, এক মিনিট, তাহলে ওই 60,000, ওই যে 60,000 টাকার মালটা, তাহলে মোটর 1 মিনিট, 60,000 টাকার মালটা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই যে সোদপুর স্টেশন, তাহলে 10 কিলোমিটার মধ্যে হচ্ছে না, 10 কিলোমিটার কম হচ্ছে, তাহলে ইও বিল লাগছে না। দ্বিতীয়ত মালটা হয়তো ঠেলায় পড়ে যাচ্ছে, বা বা স্যার বাইকে যাচ্ছে, অটোয় যাচ্ছে, তাহলে কি ওই বিল লাগবে না? আপনি তো বললেন নন মোটর, ওগুলো তো মোটর নয়, হ্যাঁ নন মোটরের ক্ষেত্রে লাগবে না, বাট ওগুলো মোটর আছে, তাহলে ওগুলোর মধ্যে কি লাগবে না? না, লাগবে না, বিকজ ওটা গ্যাস অর ইলেকট্রিক, পেট্রোল বা ফুয়েল হলে কিন্তু লাগবে। বাইকে তো পেট্রোল লাগে, বাইকে তো পেট্রোল লাগে। বাইকে যদি পেট্রোল লাগে, তুমি তো ট্রান্সপোর্টারকে দিচ্ছ না, তুমি তো নিজের গাড়িতে নিয়ে যাচ্ছ, কে দেখতে যাচ্ছে তুমি বাড়িতে নিয়ে যাচ্ছ? 10 কিলোমিটার কম বলেছি কিন্তু,
10 কিলোমিটার কম হলে জিএসটি কিন্তু কনসার্ন নয় তুমি কিসে মালটা করে নিয়ে যাচ্ছ, বাট মোর দেন 10 কিলোমিটার হয়ে গেলে ও কিন্তু কনসার্ন, কিসে যাচ্ছে কি বৃত্তান্ত সবকিছু। সবাই এতদিন খরচ করে না। আরে ওই জন্যই তো করে না, বলি তো 22 কোটি 23 কোটি 24 কোটি 25 কোটি 5 কোটি 10 কোটি পেনাল্টি আছে। আমি বড়বাজারে একটা পাইপের কোম্পানি, বড়বাজারে আমি তো বলছি বড়বাজারে মানে তুমি যেটা এমজি রোড দিয়ে তুমি হাওড়া স্টেশনের দিকে উঠছো, মানে হাওড়া স্টেশন হাওড়া ব্রিজের দিকে যাচ্ছো, ওইদিকে কিছুটা যেতে বাঁ দিকে একটা পাইপের দোকান আছে, গলির মধ্যে পাইপ দেওয়া আছে এআরসি পাইপ বলে, 5.5 কোটি টাকা জিএসটি ডিমান্ড এসছে। একটা ছোট্ট পাইপের কোম্পানি, মানে পাইপ হোলসেলার, লোকের বাড়িতে পাইপ বেচে, কলের লাইন করে জলের লাইন করে লোকের, 5 কোটি টাকা জিএসটি ডিমান্ডেড। মালিকের নামে লক এটা ওটাকে দাঁড়া আমি বলছি, লুক আউট নোটিশ বানিয়েছে। লুক আউট নোটিশ মানে জানো? লুক আউট নোটিশ মানে হচ্ছে যেখানে যে দেখতে পাবে ওকে তুলে নেবে। মানে সেটা কলকাতা ট্রাফিক পুলিশ যে রাস্তায় ঘাটে, মানে তার রাস্তাঘাটে যদি বাস ট্রাম পাস করে তাকে যদি দেখতে পারে ওই মোড়ে দাঁড়িয়ে চাকাচ্ছে, ওর কিন্তু রাইটে চোখে তুলে নিয়ে ঢুকিয়ে দেয়। ওর নামে পেপারে নাম বেরিয়েছিল, এটাকে বলে লুক আউট নোটিস। এয়ারপোর্ট বাস ট্রাম স্টেশন যেখানে পাবে তুলে আমি যদি দেখতে পাই খবর দিতে হবে, তুমি তুলতে পারো না, তোমাকে খবর দিতে হবে। আমাকে টাকা আচ্ছা তাহলে এটা ইয়েস হলো। আরে ভাই দিয়ে না পাইপের দোকানটা করছিস এটাকে ইয়েস করলাম, ও আমার স্টার্টও করে দিয়েছে। এটা তো একটু 32 এখানে নো করে যা বললাম ইনভয়েস আর ই ওয়েবিল কমপ্লিট নয়, বারবার বলছি। আবার এখানে কি করলো ও আরে আরে এক মিনিট, এক মিনিট। ওটা ওই ওটা এখন দরকার নেই। ওটা বলবো, ওটাও বলবো, ওটা এখন বলবো না। এই ফোন না এই রেকর্ডিংটার জন্য না প্রবলেম হচ্ছে। একটা করে তার ক্লাস এটা যতটা বললাম বোঝা গেল? হ্যাঁ মাথাটা গরম লাগছে না, শরীরটা গরম লাগছে। নাকি কথা বলছে সব দেখতেই হবে এত ঘুরতে গেছে এটা বলছে এটাই ও আপডেট হচ্ছে মাইক্রোসফট না স্যার ওই ফাইলটা পৌঁছে দিচ্ছে জায়গায় করে রেকর্ডিং কতক্ষণ হচ্ছে বলুন তো? রেকর্ডিং তো হবেই। পাঠাতে পাঠাতে ডাউনলোড করতে হতে কালকে হয়ে যাবে। বেশিও লাগবে না ভাই। আগের দিন আমরা দাঁড়িয়ে তখনই হয়ে গেছে। ভাই আধা ঘন্টা আগের দিন 2 ঘন্টা কটা বাজে গো? হ্যাঁ? এবার দেখো এখানে আমার কোম্পানিটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আর 15 মিনিট বলবো, দিয়ে কালকে আবার বলবো বাকিটা, কারণ মাথায় সেম 8টাতেই হবে। একটা বললো না 8টা আচ্ছা তার ছেড়ে দিই না, কালকে তো হবে আবার ক্লাস। আরে দাঁড়াও, ছেড়ে দিলেই হবে? ছেড়ে দিয়ে কি করে হবে? দিলে কি করে হবে? আমার কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এবার তাহলে জিএসটি কিভাবে এনাবেল করতে হয় সেটা এতদিনে মোটামুটি বোঝা গেল। এবার নর্মাল এন্ট্রিতে আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি, যাকে বেচবো তার নাম তৈরি করেছি, মানে সানডি ডেটাস তৈরি করেছি। এই অবধি একটা নর্মাল পারচেস এন্ট্রি বা সেল এন্ট্রি করেছি, মানে সেল করলে সানডি ডেটাস আর মেটেরিয়াল কিনলাম, মেটেরিয়ালের আইটেম বসে। এখানে 3-4টে জিনিস মাথায় রাখতে। নাম্বার 1, যাকে মালটা সেল করব বা যার থেকে মালটা কিনবো, সেটা তুমি পারচেস সেল যাই করো না, তার জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। এবং যদি না থাকে, তোমার আছে তুমি জানো, কিন্তু তোমার যে সামনের লোকটা থাকবে তার তো কোনো মানে নেই। যখন তুমি লেজার তৈরি করবে তার জিএসটি নাম্বার থাকতে হবে। যদি না থাকে তাহলে তাকে আনরেজিস্টার্ড ডিলার হিসেবে ট্রিট করতে হবে। লেজার যখন তৈরি করব সেখানে আমার লেজার তৈরি করার জায়গা থাকবে।
এখানে আমাকে দেখাতে হবে। দেখি স্যার দেখাচ্ছি দেখাচ্ছি। নাম্বার 2, যে প্রোডাক্টটা সেল করব, যে কোনো প্রোডাক্ট সেল করি বা যা আইটেম সেল করি বা যাই তুমি সার্ভিস সেল করি, সেই প্রোডাক্টের এইচএসএন কোড আর সার্ভিস হলে স্যাক কোড, আর তার কি জিএসটি রেট 18%-এ পড়ছে না 12%-এ পড়ছে না 14%-এ পড়ছে না 24%-এ পড়ছে, সেটা আমাকে দিতে হবে। এতদিন নর্মাল এন্ট্রি করেছি, কি করেছি, আইটেম তৈরি করেছি, প্রাইমারিতে আন্ডার ক্যাটাগরি প্রাইমারি করেছি, পিস বক্স কাউন্টিং করেছি, দিয়ে বেরিয়ে গেছি। এবার কিন্তু যখন তৈরি করব এই দুটো জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে। নাম্বার 3, পারচেস অ্যাকাউন্ট যখন করেছি, নর্মাল আমরা কি করেছি, প্রথমে ওখানে এখানে এখানে লেখা লেখা থাকে যখন পারচেস অ্যাকাউন্ট, তো পারচেস লেজার মানে পারচেস মানে পারচেস অ্যাকাউন্টে গেলে পারচেস লেজারে পারচেস অ্যাকাউন্ট, সেল লেজারে গেলে সেল লেজারে সেল অ্যাকাউন্ট। এইখানে যখন করব, এইখানে একটা পারচেসের মধ্যেই আমি তৈরি করব, একটা তৈরি করব ইন্ট্রাস্টেট পারচেস, একটা করব ইন্ট্রাস্টেট পারচেস। ইন কেস অফ সেল একটা করব ইন্টারস্টেট সেল, আর একটা করব ইন্ট্রাস্টেট সেল। এবার যখন এটা সেলটা তৈরি করব, লেজার তখন তৈরি করব, এর ভেতরেও কিন্তু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমাকে কিন্তু সেট আপ করতে হবে। না হলে আমার কিন্তু জিএসটি হবে। তাহলে থার্ড হয়ে গেল। এবার ফোর্থ, সেল যখন করব, সেলটা কোথায় করছি, লোকাল সেল করছি না বাইরে সেল করছি। যদি লোকাল সেল করি এবং বাইরে যদি সেল করি, আমাকে 3টে লেজার পার্মানেন্টলি তৈরি করে নিতে হবে। একটা হচ্ছে আউটপুট সিজিএসটি, একটা আউটপুট এসজিএসটি, একটা আউটপুট আইজিএসটি। ইন কেস অফ পারচেস, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি। এই 4টে জিনিস তৈরি করে নিতে হবে। এই 4টে জিনিস, এই জিনিসগুলো পুরোটা করার পর আমি সেল বা পারচেস এন্ট্রি করব। এই সেল বা পারচেস এন্ট্রি করতে যাওয়ার মানে যখন দেবো, কি কি দেবো, পার্টি নেম দেবো, পারচেসে ইন্টারস্টেট বা ইন্টারস্টেট লেজারে যেটা করব সেটা করব, আর আমার আইটেমে যেটা আছে, আইটেম একটা কোয়ান্টিটি দুটো কোয়ান্টিটি তার রেট যেটা আছে দিয়ে সেল করব। সেল করার সময় যখন সিলেক্ট করব আউটপুট আইজিএসটি বা আউটপুট সিজিএসটি এসজিএসটি, জিএসটির অ্যামাউন্টটা অটোমেটিকলি আসবে। যদি জিএসটি অ্যামাউন্টটা অটোমেটিক না আসে, তাহলে জানবে তুমি যে তৈরিটা করলে সেখানে কোথাও না কোথাও একটু মিসম্যাচ আছে। ম্যানুয়াল ট্যাক্সের ফিগার বসানো যাবে না। যদি 100 তুমি যদি 1 লাখ টাকা মাল সেল করো, 9% মানে 90,000 টাকা তোমাকে অটোমেটিকলি দিয়ে দিতে হবে, মানে অটোমেটিকলি সিস্টেম তোমাকে চাইবে, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু 1 লাখ বসাবে, ও 9% 18% যা হলো ক্লিয়ার করবে। সারাদিন করেছিলাম হয়েছে। হয়েছে তো, যার যার না হবে সেখানে তুমি দেখবে। এবার নাম্বার 1 যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি পার্টি লেজারটা দেখাচ্ছি, যাকে মাল বেচবো বা যার কাছ থেকে মাল কিনবো। ক্রিয়েটে যাব, ঠিক আছে, সেই ট্যালি আবার ক্রিয়েটে যাব, লেজারে যাব, রাইট। এখানে একটা কোম্পানির নাম তৈরি করছি, যাকে আমি মাল বেচবো। মাল বেচলে আমার সানডি ডেটার্স হয়, যাকে মাল বেচবো তাকে সানডি ডেটার্স হয়। নন্দু ভালো করে দেখো, পয়সা খরচা করে কষ্ট করে সুইগি ডেলিভারি বন্ধ করে গাড়ি সার্ভিসিং এ দিয়ে এখানে এসছো। আমি বারবার বলছি, তোমার খিদেটা না, এখানে যতজন আছে না, আমি তোমাকে বলছি সবার সামনে বলছি, তোমার খিদেটা না এদের যতটা খিদে আছে তার থেকে কিন্তু বেশি থাকা উচিত। কারণ এরা যতটা স্ট্রাগল করছে, তার 3 to 4 টাইম এক্স তুমি কিন্তু বেশি করছো। আমি বারবার বলছি, এদের থেকে কিন্তু তোমার স্ট্রাগলটা অনেক বেশি। এরা যতটা এখন লাইভ দেখেনি, তুমি কিন্তু অনেকটা লাইভ দেখে নিয়েছো নিজের জীবনে, এটা তুমি জানো আমি তোমাকে কেন বলছি। সো খুব সিরিয়াসলি, কোথাও ডাউট থাকলে ফোন করো, কথা বলো, আমার কাছে জিজ্ঞেস করো, এখানে জিজ্ঞেস করো, হোয়াটসঅ্যাপ করো, কোনো প্রবলেম নেই। সবাইকেই বলি, তোমার ক্ষেত্রে স্পেশাল, কারণ তোমার স্ট্রাগলটা এদের থেকে কিন্তু অনেক আলাদা। এরা যতটা পৃথিবীটা হেসে খেলে দেখছে, মজা মস্তি করছে, তোমার কিন্তু সেটা নয়। এটা তুমিও জানো, আমিও জানি। সেটা তোমাকে আমি বলছি স্পেশালি, তুমি ভালো করে জিনিসটা দেখা করার চেষ্টা করো। একটা জিএসটি রিটার্ন করে দিলে 2,000 টাকা পাবে, আর 2,000 টাকা সুইগি করে কামাতে গেলে না জুতো সুতলা হয়ে যায়, সেটা তুমি জানো। আমিও খুব খারাপ জায়গা থেকে ছিলাম, আমি খুব খারাপ মানুষের সাথে কাজ করে এসেছি, কিন্তু ওই রকম ভাবেই তোমাকে লাগতে হবে। হ্যাঁ বলো।
এবার আমি কোম্পানিটা তৈরি করছি, RGS প্রাইভেট লিমিটেড, রাইট, এন্টার, সানডি ডেটার্স। ঠিক আছে, এইগুলো কিন্তু আর বলছি না এইখানটা, এগুলো সব বেসিক জিনিস। যদি কোথাও তোমার বেসিকে কোথাও ডাউট থাকে আমাকে বলতে পারো। এখানে অ্যাড্রেস বসালাম, প্যান নাম্বার, প্যান নাম্বার। যদি জিএসটি থাকে তাহলে তার প্যান নাম্বার আছে, যদি জিএসটি না থাকে তাহলে তার প্যান নাম্বারে গল্প নেই। আমি প্যান নাম্বার বসালাম। এখানে দেখো তিনটে ভাগ আছে, রেগুলার, কম্পোজিশন, আনরেজিস্টার্ড। যদি সামনে যাকে মালটা বেচবে বা যার কাছ থেকে মালটা কিনবে সে যদি রেজিস্টার থাকে, মানে তার যদি রেজিস্ট্রেশন থাকে, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার বসাবো, জিএসটি নাম্বার বসাবো। যদি কম্পোজিশন স্কিমে থাকে তাহলেও কম্পোজিশনের রেজিস্ট্রেশন থাকবে। আর যদি দুটোর মধ্যে কোনোটাই না থাকে, আনরেজিস্টার্ড যদি হয়, তাহলে সেখানে আমি আনরেজিস্টার্ড করবো। ক্লিয়ার? আমাকে এখানে রেগুলার করলে এই 40 লাখের ওপরে বা 20 লাখের ওপরে এটা ইয়ারলি নাকি মান্থলি? কোনটা বলো তো? ওই যে রেগুলার বা ইয়ারলি কম্পিটিশনটা থেকে টার্নওভারটা কাটটান ওভার। রেগুলার কম্পিটিশন আর 2 লাখ টাকা 15 মিনিট, 15 মিনিট লাগবে না, 10 মিনিট তো লাগবেই। হ্যাঁ বাজু, কোনো তুমি বাড়ি যাবে পাশের বাড়ি, আমি বাড়ি যাবো রাত্রি 10:30 বাজবে, 11টা বাজবে, 10:40 11টা বাজবে। তোমার থেকে চিন্তা আমার বেশি আছে। তোমার বাড়িতে বউ নেই, ছেলে নেই, তারপর মা আছে, যাবে গিয়ে খাবার, আমার বউ আছে, খাবে, খেতে খাবারটা দেবো, তা বলবে এত রাত। আচ্ছা, 19 AYCB 4 নাম্বারটা বসালাম, ঠিক আছে। ভাই বুঝতে পেরেছি, তোকে বিয়ে দিয়ে দেবো ভাই। ঠিক আছে, তাহলে একটা লেজার দেখালাম, একটা প্রোডাক্ট দেখাবো, একটা প্রোডাক্ট বানাচ্ছি, এটা সেল সেল করছি, সেলের প্রোডাক্ট। স্টক আইটেমে গেলাম, ভালো করে দেখো, স্টক আইটেমে গেলাম, কি প্রোডাক্ট দেবো? কি একটা প্রজেক্ট শিখেছি প্রথমে এসি দিয়ে চালু করেছিলাম। চালু করেছিল তুমি প্রথমে কিছু করেছিলে এটা ট্যালির ভার্সন। এবার দেখো, জিএসটি অ্যাপ্লিকেবল, ইয়েস আর নো, এখানে সবসময় অ্যাপ্লিকেবল থাকবে। এখানে অ্যাপ্লিকেবল আর নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল থাকলো। অ্যাজ পার কোম্পানি স্টক গ্রুপ এটা থাকবে। সোর্স অফ ডিটেলস এ এক মিনিট, এইচএসএন এ ইউজ জিএসটি ক্লাসিফিকেশন থাকবে। এবার এইচএসএন কোডটা থাকবে, এই প্রোডাক্টের যে এইচএসএন কোড, যেহেতু প্রোডাক্ট ক্লাসিফিকেশন দিতে হবে। ক্লাসিফিকেশনে এখানে দিলে হচ্ছে তোমার, এটা কি ছিল জানো, ল্যাপটপ, তাই তো? এখানে এইচএসএন কোডটা দিতে হবে। জিএসটি রেটটা দিতে হবে, এই প্রোডাক্টটা কি রেটে আছে, ট্যাক্সেবল, এখানে দেখো জিএসটি রেটটা 18% এসছে। স্যার বাইরে সেল করলে 18%, লোকালে সেল করলে
সেটা তো 9 করে হবে, সেটা তো স্যার এখানে আসছে না, সেটা আসবে কি করে? সেটা আসবে কনফিগারে গেলে এখানে এসে প্রোভাইড ব্রেকআপ ট্যাক্স রেট লো করা আছে, এটাকে ইয়েস করতে হবে। ইয়েস যখনই করবে এখানে অটোমেটিকলি 9 করে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা টাইপ অফ সাপ্লাই গুডস, সার্ভিস হলে সার্ভিস, এটা যদি গুডস সেই জন্য গুডস। আচ্ছা ক্যাপিটাল গুডস বলেছি, ক্যাপিটাল গুডস মানে আসতে রে বাবা, তোমরা দুজন এলে না আর আমার গন্ডগোল হয়ে যায় সব। ক্যাপিটাল গুডস তোরা কোনো চিন্তা নেই না, বাবার হোটেলে খাই, মা ডেকে খেতে দেয়, ওই জন্যই এই অবস্থা। আটা ভাঙানোর দোকান, ভাই ওটা তো ওর বাবা বাবা আটা ভাঙায়, ছেলে আটা মাখবে আর কি করবে। সেটাও পারে না। আমি তো চট করে বলছি না। আচ্ছা টাইপ অফ সাপ্লাই, ক্যাপিটাল গুডস মানে, এটা শুনতে দেওয়া ক্যাপিটাল গুডস মানে ক্যাপিটাল গুডস মানে তোমরা তো কমার্সের, ক্যাপিটাল অ্যাসেটস মানে ক্যাপিটাল দিয়ে মানে Capital goods মানে? টিচার মানে ক্যাপিটাল যে গুডসটা, যে গুডসটা মোর দেন 1 ইয়ারের বেশি ধরে ইউজ করা হবে ফিক্সড অ্যাসেটস টাইপস অ্যাট ফিক্সড অ্যাসেট টাইম, সেটাকে আমরা ক্যাপিটাল গুডস বলি। এটাকে শর্টে কি বলে? শর্টে কি বলে? কোনটা এটাকে শর্টে কি বলে? এই যে ক্যাপিটাল গুডস আর গুডস এর একটা নাম আছে, কি বলে ওটাকে, একটা শর্ট টার্মস আছে, নামটা শুনোনি তোমরা, আমি বলছি। ক্যাপিটাল গুডসটাকে বলা হয় শর্টে ক্যাপেক্স, CAPEX, আর যেটা নর্মাল গুড সেটাকে বলে ওপেক্স, OPEX, ওপেক্স, ক্যাপেক্স আর ওপেক্স। দেখবে কখনো যদি কোম্পানিতে যখন কোনো চাকরি করতে যাও, কোনো বড় কোম্পানিতে বলবে ওই এন্ট্রিটা ওটা ক্যাপেক্স এরটা বার করতো, ক্যাপেক্স মানে ধরে নিতে হবে ক্যাপিটাল গুডস আছে। ঠিক আছে, আমি এখানে গুডস করে এটা আমি বেরোলাম, আমি এই দুটো জিনিস দেখালাম। ঠিক আছে, পুরো জিনিসটার সেট আপটা বললাম, এইটা বললাম, আর এই জিনিসটা বললাম। ঠিক আছে, এবার দেখে নাও, কালকে আসছো, কালকে বাকিটা বলবো, লেজার ক্রিয়েশন করা আর লোকাল পারচেজ আর এর পারচেজ। হ্যাঁ, CGST, SGST, IGST বলবো, কি বলবো? সেম সেমের বিকাশ এই IGST টা মানে কি? IGST ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ইন্টিগ্রেটেড মানে আমি যদি স্টেটের বাইরে কোনো প্রোডাক্ট সেল করি বা স্টেটের বাইরে থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি, তাহলে সেখানে IGST হবে। পারচেস কেসে ইনপুট IGST, সেলের ক্ষেত্রে আউটপুট IGST, আর স্টেটের মধ্যে তো CGST। সেটা কিনি বেচি যাই করি না। আইজিএসটি পুরোটা তো সেম হবে, হ্যাঁ, আইজিএসটি পুরো তো কেন্দ্র সরকার, পুরোটাই কেন্দ্রীয় সরকার। এই এটা স্টপ করব কি করে? স্টপ, এবার ওই তো স্যার এন্ড স্টারবাকস এইটা গভর্নমেন্ট